হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এসকে পাঠশালায়। আজকে আমি তোমাদের সঙ্গে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা শোনার জন্য একদম আমার সঙ্গে যুক্ত থাকতে হবে। তাহলে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো 1772 থেকে 1818 খ্রিস্টাব্দ পর্যন্ত ইঙ্গ মারাঠা সম্পর্কে। চলো আরম্ভ করি। 1761 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে কোম্পানির পরাজয়ের ফলে ভারতবর্ষে অখণ্ড মারাঠা সাম্রাজ্য স্থাপনের স্বল্প বিলীন হয় এবং মারাঠা শক্তি সামরিকভাবে বিধ্বস্ত হয়। পেশোয়া বালাজি বাজিরাও এর মৃত্যুর পর তার সপ্তদশ বর্ষীয় পুত্র প্রথম মাধবরাও পেশোয়া পক্ষে অধিষ্ঠিত হন এবং তার সুযোগ্য নেতৃত্বে মারাঠা শক্তি আবারও পুনর্জীবিত হয়ে ওঠে। তিনি উত্তর ও দক্ষিণ ভারতে মারাঠা প্রাধান্য পুনরুদ্ধার করতে সক্ষম হন। তিনি দুবার হায়দ্রাবাদের নিজামকে যুদ্ধে পরাজিত করেন। মহীশূর অধিপতি হায়দার আলীর সহিত সন্ধি স্বাক্ষরিত করেছিলেন তিনি। 1772 সালে প্রথম মাধব রায়ের আকস্মিক মৃত্যুতে মারাঠা সাম্রাজ্য অপূরণীয় ক্ষতি হয়। মাধব রায়ের কোনো পুত্র সন্তান না থাকায় তিনি তার কনিষ্ঠ ভ্রাতা নারায়ণ রাওকে তার উত্তরাধিকারী মনোনীত করে যান। সিংহাসনে প্রায় 9 মাসের মধ্যেই তার পিতৃব্য রঘুনাথ রাও এই সপ্তদশ বর্ষীয় অপ্রাপ্তবয়স্ক অপরিণত বালক নারায়ণ রাওকে হত্যা করে নিজে পেশোয়া পদ দখল করেন। ইতিমধ্যেই নারায়ণ রাওয়ের সন্তান সখ্য বা বিধবা পত্নী 1774 সালে একটি পুত্র সন্তান প্রসব করলে অবস্থা জটিলতর হয়ে ওঠে। মারাঠা নেতৃত্বে মণ্ডলী রঘুনাথ রাওকে বিতাড়িত করে এই শিশু সন্তানটিকে তৃতীয় মাধবরাও বা মাধব রাও নারায়ণ নামে পেশোয়া পদে অধিষ্ঠিত করেন। নারায়ণ রাওয়ের বিধবা পত্নী গঙ্গাবাই এই শিশুপুত্রের অভিভাবিকা নিযুক্ত হন। রাজ্যচ্যুত রঘুনাথ রাও মুম্বাইয়ের ইংরেজ কর্তৃপক্ষের শরণাপন্ন হন। ইংরেজরা তাকে পেশোয়া পদ পুনরুদ্ধারে সাহায্য করতে সক্ষম হন এবং এই মর্মে দুই পক্ষের মধ্যে সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয়। স্থির হয় যে ইংরেজরা 2500 সৈন্য দিয়ে সাহায্য করবে। যাবতীয় ব্যয় রঘুনাথ রাওই বহন করবে। ইংরেজদের সাহায্যের বিনিময়ে তিনি তাদের সুরাট ও ব্রজ জেলাদ্বয়ের রাজস্ব একাংশ এবং সলসেট ও বেশি প্রদান করবে। রঘুনাথ ও ইংরেজদের যৌথ বাহিনীর আরাসের যুদ্ধে পেশোয়া সেনাদলকে পরাজিত করেন। এইভাবেই সূত্রপাত হয় ইঙ্গ মারাঠা যুদ্ধের। গভর্নর জেনারেল হঠাৎই সুরাটের সন্ধি মানতে অসম্মত হন। তিনি 1786 সালে পেশোয়াদের সাথে পুনর্বন্দরের সন্ধি স্বাক্ষর করেন। শর্তানুসারে কী বলা হয় শোনো। ইংরেজরা রঘুনাথ রাওয়ের পক্ষ ত্যাগ করে এবং দ্বিতীয় মাধব রাওকে পেশোয়া বলে মেনে নেন। সলসেট ও থানে ইংরেজরা পাবে এই যুদ্ধের ব্যয় হিসাবে 15 লক্ষ টাকা দেওয়া হবে। আরেকটি স্থির হয় যে রঘুনাথ রাও কোপারগাঁওতে বাস করবেন এবং 3 বছর 3 লক্ষ টাকা বৃত্তি পাবে। কিন্তু পুনর্বন্দরের সন্ধি মুম্বাইয়ের ইংরেজ কোম্পানির মনোপ্রুত ছিল না। ভারতের ম্যাকিয়াভেলি নানা ফড়নবিশ এর কূটনীতির কাছে রঘুনাথ রাও ইংরেজদের সকল চক্রান্ত ব্যর্থ হয়। এই সন্ধি অনুসারে ইংরেজরা কী করছে দেখো, 1773 সাল থেকে বিজিত সকল স্থান প্রত্যাপনে সম্মত হন। হেস্টিং এই অপমানজনক সন্ধি মানতে রাজি ছিল না। মারাঠাদের বিরুদ্ধে এই সময় জয়লাভ করা খুবই কঠিন ছিল। দীর্ঘদিন যুদ্ধের ফলে ইংরেজরাও দুর্বল হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত মারাঠা নায়ক মহাদজি সিন্ধিয়ার 1782 খ্রিস্টাব্দে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতায় সলবায় সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধির কিছু শর্ত ছিল। কি? ইংরেজরা মাধব রাও নারায়ণকে পেশোয়া বলে স্বীকার করেন এবং রঘুনাথ রাওয়ের পক্ষ ত্যাগ করেন। রঘুনাথ রাওকে বার্ষিক 3 লক্ষ টাকা বৃত্তি দেওয়ার ব্যবস্থা হয়। ইংরেজরা সলসেট থানে ও মুম্বাই সংলগ্ন কিছু অংশ লাভ করেন। এই সময় মারাঠা সামন্ত নৃপতিগণ ক্রমেই স্বাধীন হয়ে উঠেছিলেন। বৈরারের ভোসলে, বারাদার গায়কোয়াড়, ইন্দোরের মালোহর রাও, হোলকরের বিধবা পত্নী অহল্যাবাই,
গোয়ালিয়র মহাদজি সিন্ধিয়া কার্যত স্বাধীনভাবে রাজত্ব চালিয়েছিলেন। মহাদজি এদের মধ্যে শক্তিশালী ছিলেন। 1794 সালে মহাদজি সিন্ধিয়ার মৃত্যুর পর নানান ফড়নবিশের ক্ষমতা বৃদ্ধি পায়। 1796 সালে মাধবরাও নারায়ণের মৃত্যুর পর রঘুনাথ রাওয়ের পুত্র দ্বিতীয় বাজিরাও পেশোয়া পদে অধিষ্ঠিত হন। এক্ষেত্রে নানান ফড়নবিশ তার বিরোধিতা করতে থাকেন। 1800 খ্রিস্টাব্দে নানান ফড়নবিশের মৃত্যুর পর মারাঠাদের অন্তর্দ্বন্দ্ব আরও জটিল আকার ধারণ করে এবং মারাঠা সামন্তগণ ঘোরতর অন্তর্কলহে লিপ্ত হন। পেশোয়ার দ্বিতীয় বাজিরাও ছিলেন চিত্ত ও ষড়যন্ত্র প্রিয়। এক্ষেত্রে সিন্ধিয়া পরাজিত হলে দ্বিতীয় বাজিরাও ভীত হয়ে ইংরেজদের শরণাপন্ন হন। 1802 সালে ইংরেজদের সাথে তিনি বেসিনের সন্ধি স্বাক্ষর করেন। এই সন্ধিতে বলা হয় যে পেশোয়া ইংরেজদের অধীনতামূলক মিত্রতা চুক্তিতে আবদ্ধ হবে। পেশোয়াকে রক্ষার জন্য পুনায় 1000 সৈন্য রাখার ব্যবস্থা করা হবে। ইংরেজ সেনার ব্যয় নির্বাহের জন্য তিনি রাজ্যের একাংশ ছেড়ে দেবেন। কোম্পানির অনুমতি ভিন্ন কোনো ইউরোপীয়দের সেনাদলে নিয়োগ করা যাবে না। বেসিনের সন্ধি মারাঠা জাতির মর্যাদাকে কার্যত ধুলোয় লুণ্ঠিত করেন। অপরদিকে বাজিরাও মনে এই সন্ধি মানতে পারেননি। 1803 সালে সিন্ধিয়া ও ভোঁসলের যুগ্ম বাহিনী নিজামের রাজ্যের সীমান্তে উপস্থিত হলে দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ শুরু হয়। অসই, ওয়ারগাঁও, দিল্লি ও লাসওয়ারির যুদ্ধে বারবার পরাজিত হয়ে সিন্ধিয়া ও ভোঁসলে ইংরেজদের সাথে সুরজ অর্জুন গাঁয়ের এবং দেবগাঁও সন্ধি স্বাক্ষর করেন। 1803 সালে অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নেন। এতদিন হোলকারের যুদ্ধে যোগদান করেননি, কিন্তু মারাঠা জাতির স্বাধীনতা বিপন্ন দেখে তিনি ভরতপুরের রাজার সঙ্গে মিত্রতা করে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরেন। দিঘের যুদ্ধে তিনি পরাজিত হন। বলা বাহুল্য এই সময় মারাঠা শক্তি ভেঙে পড়ে। পেশোয়া দ্বিতীয় বাজিরাও ইংরেজদের অধীনে থেকে মুক্তি পাওয়ার জন্য সদা সচেষ্ট ছিলেন। এই সময় পেশোয়া মন্ত্রী ত্রিম্বকজি লিংজিকে ব্রিটিশ রেসিডেন্ট এনফিল্ডস্টোন একটি মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করলে পেশোয়া ক্ষুব্ধ হয়। এই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড লয়রা। তিনি জোর করে পেশোয়াকে পুনার চুক্তি স্বাক্ষরে বাধ্য করেন। এই চুক্তিতে বলা হয় যে পেশোয়া দ্বিতীয় বাজিরাও মারাঠা সাম্রাজ্য নেতৃত্ব পদ ত্যাগ করবেন, রাজ্যের এক অংশ ইংরেজদের ছেড়ে দেবেন, ইংরেজদের বিনা অনুমতিতে কোনো বহিঃশক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে না। মারাঠা নেতৃবৃন্দের পক্ষে এই অপমানজনক চুক্তি মেনে নেওয়া সম্ভব ছিল না। পেশোয়া বিদ্রোহ ঘোষণা করলে সমস্ত সামন্তরা তার সঙ্গে যোগ দেন। 1818 খ্রিস্টাব্দে পেশোয়া গেরেগাঁও ও অস্থির যুদ্ধে পরাজয় হয়ে আত্মসমর্পণ করলে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান ঘটে। এরপরে ইংরেজ শক্তি ভারতে অপ্রতিহত হয়ে ওঠেন। আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তোমরা এই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করো, আরও তোমরা ভিডিও পাবে। থ্যাংক ইউ।